জগতে শত্রুহীন মানুষ নেই। এমনকি যে মুনি বনে বাস করেন তিনি কারো সঙ্গে শত্রুতা না করলেও তার সঙ্গে শত্রুতা করার লোকের অভাব হয় না। শত্রু নির্ণয় করা খুব সহজ কাজ নয়। শত্রু যদি অতীব ক্ষুদ্র হয় তাহলেও তাকে উপেক্ষা করা সঙ্গত নয়। শত্রু হলো আগুন আর বিষের মতো। সামান্য একটু আগুন যেমন লোকালয়কে ভস্ম করে দিতে পারে, কিংবা এক চিমটে বিষ মৃত্যুর কারণ হয়, তেমনি ক্ষুদ্র শত্রুও ভয়ঙ্কর। শত্রুকেও সাম দান ভেদ ও দণ্ড দিয়ে বশ করার চেষ্টা করা উচিত। তবে শত্রুর সঙ্গে ব্যবহার কেমন হবে তা নিয়ে বহু কুটিল উপদেশ আছে। শ্রী সুখময় ভট্টাচার্য তার মহাভারতের সমাজ গ্রন্থে বলেছেন, প্রাচীনকালে অনেক সময় শত্রুপক্ষ সুন্দরী যুবতীকে উপঢৌকন স্বরূপ পাঠাইয়া থাকেন। পরিমিত মাত্রায় বিষ হজম করাইয়া সেই সকল কন্যাকে এমনভাবে তৈয়ারি করা হয় যে তাহাদের স্পর্শমাত্রেই অপর প্রাণী মৃত্যুমুখে পতিত হইয়া থাকে। সেই সকল কন্যাকে বিষকন্যা বলা হয়। পুরাণ ছেড়ে বেরিয়ে এসে যদি আমরা ইতিহাসের দিকে চোখ রাখি তাহলে দেখব ক্ষমতাবান শত্রুকে ধ্বংস করার নিমিত্ত বিষকন্যা পাঠানোর রেওয়াজ আছে। মৌর্য যুগে এমন বিষয়ে প্রচলিত ছিল বলে জানা যায়। এই সকল বিষকন্যার শরীরের রক্ত বিষে পূর্ণ থাকত। সেই কন্যার সঙ্গে অন্তরঙ্গ হলে সংশ্লিষ্ট পুরুষটির মৃত্যু অবশ্যম্ভাবী। কৌটিল্যের অর্থশাস্ত্রে বিষকন্যার পরিচয় মেলে। কল্কি পুরাণে দেখা যায় বিষকন্যার নজরে পড়লেই পুরুষ মারা যায়। সুলোচনা নামে এক বিষকন্যার কথা পাওয়া যায় সেই পুরাণে। গন্ধর্ব চিত্রগ্রীবের স্ত্রী সুলোচনা। তবে চাণক্যের লেখা পড়েই বিষকন্যা বিষয়ে সকলের বিশ্বাস জন্মে। রাজারা শত্রুধ্বংসের জন্যে বিষকন্যাদের ব্যবহার করতেন। খুব ছোট থেকে সুন্দরী কন্যাদের শরীরে অল্প অল্প বিষ প্রয়োগ করে তাদের দেহকে বিষ সহনীয় করে তোলা হতো। তবে এই পর্বে বহু কন্যা বিষের প্রভাব সহ্য করতে না পেরে মারা যেত। যারা বাঁচত তাদের শরীরে তখন বিষের প্রবাহ। এমন সুন্দরী বিষকন্যাদের নানা উপায়ে শত্রুদের কাছে পাঠানো হতো। যেসব শত্রু কামভাব জয় করতে পারত না তারা সহজেই বিষকন্যার কবলে পড়ে জীবন দিত। নন্দরাজার এক মন্ত্রী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে বিষকন্যা পাঠিয়েছিলেন। চাণক্যের বুদ্ধিতে সেই কন্যাকে পর্বতকের কাছে পৌঁছে দেওয়া হয় এবং তিনি মারা যান।